গল্পটা শুরু হয় একদল শিকারীদের দিয়ে, যারা জঙ্গলে অনেক পশু শিকার করছিল। তারা পশু শিকারের পর তাদের চামড়া খুলে শহরে বিক্রি করত। ওরা চামড়াগুলো বাঁধতে লাগলো, আর ঠিক তখনই জঙ্গলের আদিবাসীরা তাদের ওপর হামলা করলো। চারদিক থেকে ঘেরাও করে ফেললো। আদিবাসীরা অনেক রেগে আছে, আর তারা তীর নিক্ষেপ করা শুরু করলো। ফলে শিকারীদের অনেকেই মারা গেল। আদিবাসী হামলা করেছে কারণ তাদের কাবিলার প্রধানের মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, আর ওই আদিবাসী মানুষগুলো মনে করে এটা এই শিকারীদের কাজ। তারা আদিবাসীদের সাথে লড়াই করে, কিন্তু আদিবাসীর সংখ্যা অনেক বেশি, তাই তারা তাদের মোকাবেলা করতে পারে না, আর অনেকেই মারা যায়। এখন শিকারী দলের ক্যাপ্টেনও বুঝতে পারে যদি আদিবাসীদের সাথে তারা লড়াই করতে থাকে তাহলে তারা সবাই মারা যাবে। তাই সে তার দলকে বলে, যত চামড়া পারো তুলে নিয়ে দ্রুত নৌকায় চলে যাও। এদিকে মুভির প্রধান চরিত্র গ্লাস তার ছেলের কাছে আসে। সে তাকে দ্রুত নৌকায় যাওয়ার জন্য বলে। ঠিক তখনই তারা দেখে আরো বড় একটা আদিবাসীর দল আসছে। তাই তারা যুদ্ধ বন্ধ করে নিজেদের প্রাণ বাঁচাতে দ্রুত নৌকার দিকে দৌড়ায়। এর মাঝেই শিকারী দলের অনেকেই মারা যায়, শুধু কয়েকজনই নৌকায় পৌঁছায়। নৌকায় পৌঁছে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর আদিবাসীরা শিকারীদের রেখে যাওয়া বাকি পশুর চামড়াগুলোকে নেয়। দলের প্রধান নেতা তার মেয়েকে এখানে পায় না। দলের নেতা তার লোকদের বলে, আমেরিকান শিকারীদের রেখে যাওয়া সব চামড়াগুলো নেয়। আমরা এই চামড়াগুলো ফরাসি শিকারীদের কাছে দিয়ে দিব, আর তার বদলে আমরা ঘোড়া এবং বন্দুক নেব, আর মেয়েটাকে খুঁজতে থাকবো যতক্ষণ না তাকে পাওয়া যায়। অন্যদিকে আমেরিকান শিকারীরা অনেক দূর গিয়েও ভীত থাকে আর বন্দুক তুলে সাবধানে থাকে, কারণ তারা জানে যে আদিবাসীরা এত সহজে তাদের ছাড়বে না, আর যে কোনো সময় তাদের ওপর আক্রমণ করতে পারে। এখন তারা বুঝতে পারে না যে তাদের কোন দিকে যেতে হবে। তখন ক্যাপ্টেন গ্লাসকে জিজ্ঞেস করে, আমাদের কি করা উচিত? তখন গ্লাস বলে, আমাদের এই নৌকা রেখে বনের রাস্তা দিয়ে যাওয়া উচিত, কারণ ওই আদিবাসীরা নদীর ধারে চলে আসলে তারা আমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তাই বনের পথটা সবার জন্য সবচেয়ে নিরাপদ। কিন্তু গ্লাসের এই কথায় তাদের দলের এক সদস্য গায়রোল্ড মোটেও সম্মত ছিল না। সে বলে, যদি আমরা বনের রাস্তা দিয়ে যাই তাহলে তারা দ্রুত আমাদেরকে মেরে ফেলবে, কারণ বনের রাস্তা অনেক দীর্ঘ এবং আমাদের বাড়ি পৌঁছতে কয়েক সপ্তাহ লেগে যাবে। কিন্তু দলের ক্যাপ্টেন গায়রোল্ডকে বলে, গ্লাস এই জায়গা সম্পর্কে আমাদের থেকে ভালো জানে, তাই আমাদের ওর কথাই মানতে হবে। আর তখনই তারা ঠিক করে যে আমরা এখন বনের রাস্তা দিয়ে যাব। তখন গায়রোল্ডও ক্যাপ্টেনের কথা মেনে নেয়, কিন্তু কিছু লোক মনে করে গ্লাসের বনের রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্তটি ঠিক নয়। তাই তারা নৌকা দিয়ে নদী পার হয়ে বাড়ি পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। এরপর যারা বনের পথে যেতে চেয়েছিল তারা নৌকা থেকে নেমে যায়, আর নৌকায় থাকা কয়েকজন নদীর পথে এগিয়ে যায়। এখানে ক্যাপ্টেন সবাইকে বলে, আমাদের কাছে থাকা সব চামড়া এখানে রেখে যেতে হবে, কারণ পথে আমাদের কোনো সমস্যা হতে পারে। ক্যাপ্টেনের কথা সবাই ঠিক মনে করলো। তারপর তারা সব চামড়া পাথরের নিচে লুকিয়ে দিল, যাতে ভবিষ্যতে যদি তারা আবার এই জায়গায় আসে তখন তাদের চামড়াগুলো পেয়ে যায়। এখন সবাই বনের পথ ধরে চলতে থাকে। তবে তাদের জন্য সমস্যা বাড়তে যাচ্ছিল, কারণ শিগগিরই শীতকাল আসছে, আর তাদের হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে কয়েক সপ্তাহ লাগতে পারে। কিন্তু তাদের কাছে এছাড়া আর কোনো পথ ছিল না। তাই তারা সবাই ঠান্ডার মোকাবেলা করতে মানসিক প্রস্তুতি নেয়। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, আর তখন তারা একটা জায়গা থেমে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়, আর সবাই জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরের সকালে দেখা যায় যারা গ্লাসের জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ভুল বলেছিল তারা এখন তাদের নিজেদের ভুলের জন্য আফসোস করছে। সে আদিবাসীরা এসে তাদের মেরে ফেলে। আদিবাসীরা বুঝতে পারে যে কিছু লোক জঙ্গলের পথ ধরে পায়ে হেঁটে বেরিয়েছে, তাই তারা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে বেঁচে থাকা অন্য আমেরিকান শিকারীদের খুঁজতে।
এক আদিবাসী মাটিতে পায়ের ছাপ দেখে বুঝতে পারে আমেরিকান শিকারীরা এই পথেই গেছে। সে এসে তার সর্দারকে বলে। কাবিলার সর্দার মনে করে তার মেয়ে ওই লোকদের কাছে আছে, আর এখন ওই আদিবাসীরা পায়ের ছাপ ধরে তাদের পেছনে পেছনে যায়। অন্যদিকে ওই লোকেরা কয়েক ঘন্টা ধরে ঝোপঝাপ পেরিয়ে এগোচ্ছে আর অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই তারা একটু বিশ্রামের জন্য একটা জায়গায় সবাই বিশ্রাম নিতে শুরু করে। সবার প্রচন্ড ক্ষুধা পায়, কিন্তু খাওয়ার জন্য কিছুই ছিল না। তাই গ্লাস শিকার খুঁজতে জঙ্গলে একা বের হয়। কিছু দূর যাওয়ার পর সে অনুভব করে যে কাছাকাছি কেউ আছে। তাই গ্লাস বন্দুক তুলে প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই সে তার সামনে দুইটা ছোট ভালুকের বাচ্চা দেখতে পায়। গ্লাস ওখান থেকে পালানোর আগেই একটা বড় ভালুক এসে তার উপর হামলা করে। ফলে গ্লাসের হাত থেকে বন্দুক পড়ে যায়। সেই ভালুক গ্লাসকে ধরে টানতে থাকে আর তাকে ভয়ঙ্করভাবে আহত করে। এখন গ্লাস আর কিছুই করতে পারছিল না, তাই সে চুপচাপ মাটিতে শুয়ে পড়ে। গ্লাস শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভালুকটাও সেখান থেকে চলে যায়। কিন্তু গ্লাস শিকার ধরার জন্য যে কোনোভাবে তার বন্দুকের কাছে পৌঁছায়। তখনই সেই ভালুক আবার গ্লাসের ওপর হামলা করতে এগিয়ে আসে। গ্লাস দ্রুত বন্দুকের গুলি চালায়, কিন্তু সে গুলি ভালুকের মাথায় লাগার বদলে তার ঘাড়ে লাগে। এর ফলে ভালুক আরো রেগে যায় এবং থাবা মেরে গ্লাসের ঘাড়ে আঘাত করে। ভালুক থামে না, সে গ্লাসের পুরো শরীর বাজেভাবে থামা দিয়ে তার ঘাড় কেটে ফেলে। গুলির আঘাতে ভাল্লুকও দুর্বল হয়ে পড়েছিল। গ্লাস কোনোভাবে ছুরি বের করে সেই ভালুকের উপর কয়েকবার আঘাত করে, যার ফলে দুজনেই ঢালু থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। তারপর সেই ভাল্লুক গ্লাসের উপর পড়ে যায়। ভালো ছিল যে ভালুকটি মারা গিয়েছিল, আর গ্লাসও প্রায় মারা যাচ্ছিল, কারণ ভালুক তার গলা পুরো চিরে ফেলেছিল। গ্লাসের পুরো শরীরে গভীর ঘা ছিল। গ্লাস অনেক কষ্টে ছিল। গ্লাস যখন ভালুকের উপর গুলি চালিয়েছিল, গুলির আওয়াজ তার সঙ্গীরা শুনে ফেলেছিল। তাই গ্লাসের সঙ্গীরা তাকে খুঁজতে এসে দেখলো ভালুক গ্লাসের উপর পড়ে আছে। তারা অনেক কষ্টে ভালুকটিকে তার উপর থেকে সরিয়ে গ্লাসকে সাথে নিয়ে যায়। এখন এদের মধ্যে একজন গ্লাসের ক্ষতগুলোকে সেলাই করতে শুরু করে। ব্যথায় গ্লাসের অবস্থা খুবই খারাপ ছিল। তার গলা প্রায় কেটে গিয়েছিল আর তার পুরো শরীরে অনেক আঘাত ছিল। গ্লাসের ক্ষত দেখে ওরা ভাবে গ্লাস আর বেঁচে থাকবে না, কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে। আরেকদিকে আদিবাসী সর্দার আমেরিকান শিকারীদের ফেলে যাওয়া কিছু চামড়া ফরাসি শিকারীদের দিয়ে দেয়, আর এর বদলে তারা ওদের থেকে বন্দুক আর ঘোড়া নিয়ে নেয়। তার মানে এই আমেরিকান শিকারী গ্লাস এবং তার সঙ্গীদের জন্য সমস্যা আরো বাড়তে চলছে। কারণ আগে আদিবাসীরা শুধু তীর ধনুক দিয়ে আক্রমণ করত, কিন্তু এখন আদিবাসীর কাছে ঘোড়া এবং বন্দুক দুটোই ছিল। আর গ্লাস তো মারাত্মকভাবে আহত হয়ে হাঁটতেই পারছিল না। তাই তারা গ্লাসের জন্য একটি কাঠের স্ট্রাকচার বানায়। গ্লাসকে তার উপর শুয়ে তারা এগোতে শুরু করে। এভাবেই সবাই পালাক্রমে গ্লাসকে উঠিয়ে নিয়ে যায়। তারা গ্লাসকে অনেক দূরে নিয়ে চলে যায়, কিন্তু এর পরের পথ বেশ কঠিন ছিল, কারণ সামনে একটা উঁচু পাহাড় ছিল যেখান দিয়ে গ্লাসকে নিয়ে যাওয়া খুব কঠিন হচ্ছিল। ওই পাহাড়ের রাস্তা এতটাই খারাপ ছিল যে একাই কেউ ঠিকমতো চড়তে পারছিল না। এজন্য গ্লাসকে ওই রাস্তা দিয়ে নেওয়া অসম্ভব ছিল। তবুও ওরা চেষ্টা করছিল, কিন্তু গ্লাসকে নিয়ে উঠতে পারছিল না। তখন তাদের ক্যাপ্টেন একজনকে বলল গ্লাসের মুখে কাপড় বেঁধে দাও। আসলে সে গ্লাসকে গুলি মারার পরিকল্পনা করছিল, কারণ সে মনে করেছিল গ্লাস অনেক কষ্টে আছে। আর যাই হোক, গ্লাস বাঁচবে না। গ্লাস যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর ওকে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। ক্যাপ্টেন যখন গ্লাসকে মারতে যাচ্ছিল, তখন গ্লাসের ছেলে এসে বলল, দয়া করে এমন করো না। ক্যাপ্টেনের ওকে দেখে মায়া হয় আর গ্লাসকে গুলি করে না, কারণ গ্লাসের জন্যই সবার জীবন বেঁচে ছিল। ক্যাপ্টেন তখন সামনে থাকা সবাইকে বলল, যে দুজন গ্লাস মারা যাওয়া পর্যন্ত তার সাথে থাকবে তারা গ্রামে ফিরলে $70 করে পাবে।
ক্যাপ্টেন বলল, গ্লাস আমাদের সবার সাহায্য করেছে, আর ক্যাপ্টেন চেয়েছিল গ্লাসের স্বাভাবিক মৃত্যু হোক, আর গ্লাস মারা গেলে তার দাফন করে ওই দুইজন গ্রামে ফিরে আসবে। তখন গ্লাসের ছেলে তাড়াতাড়ি বলে, আমি থাকবো। আর সেখানে থাকা আরেক ছেলে ছিল যার নাম ছিল ফ্রেজার। সে বলল, আমিও থাকবো, $70 পাই বা না পাই। কিন্তু গ্লাসের ছেলে হক আর ফ্রেজার দুজনেরই বয়স খুব কম ছিল, তাই ক্যাপ্টেন বলল আরেকটা মানুষের তাদের সঙ্গে থাকা উচিত। তখন গেরাল্ট সামনে এসে বলল, আমি থাকবো, কিন্তু $70 অনেক কম। তখন ক্যাপ্টেন বলল, ঠিক আছে, তুমি $100 পাবে। আর তখনই গ্লাসের ছেলে আর সেই অন্য ছেলেটি বলল, তুমিও আমাদের ডলারগুলো রাখতে পারো। এটা শুনে গেরাল্ট বলল, $300 যথেষ্ট, এটা দিয়ে আমি আমার বাড়ি কিনতে পারবো। তাছাড়া 2-3 দিনের ব্যাপার মাত্র, এতদিন গ্লাসকে বাঁচানো সম্ভবই না। আর গ্যারাল্ডও শেষমেশ তাদের সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। এখন এই 3 জন গ্লাসের কাছে যায় আর বাকিরা এগিয়ে চলে যায়। গ্যারাল্ড গ্লাসের কাছে বসে থাকে আর গ্লাসের মারা যাওয়ার অপেক্ষা করতে থাকে, কিন্তু গ্লাসের মারা যাওয়ার নাম নেই। পরের দিন গ্লাসের ছেলে আর অন্য ছেলেটা খাবার শিকার করতে আর পানি আনতে বের হয়। তখন গেরাল্ট কাছেই একটা গর্ত খুঁড়তে শুরু করে। কিন্তু গেরাল্ট কেন এমন করছে? সে কি গ্লাসকে জীবিত দাফন করার কথা ভাবছে? সেটা আমরা পরে জানতে পারবো। এরকম আরো অনেক সময় পার হয়ে যায়। যখন গেরাল্ট দেখলো গ্লাস এখনো মরে নাই, তখন সে রাগে গ্লাসের কাছে গিয়ে বলল, তুমি মারা যাচ্ছ না কেন? তোমার কারণে আমাদের সবার প্রাণ যাবে, কারণ আদিবাসীরা এখনো পাগলের মতো আমাদের খুঁজছে। আর যদি আদিবাসীরা এখানে এসে যায় তো তারা সবাইকে মেরে ফেলবে, আর তুমি তোমার প্রাণ দিয়ে তোমার ছেলেটির আর আমাদের জীবন বাঁচাতে পারো। তারপর গেরাল্ট গ্লাসকে বলে, যদি তুমি তোমার চোখের পলক বন্ধ করো তখন আমি বুঝে যাব তুমি মরার জন্য প্রস্তুত। গ্লাস অনেকক্ষণ চেষ্টা করে তার চোখ খোলা রাখার জন্য, কিন্তু তখন গেরাল্ট বলে, আমার মনে হয় তুমি তোমার নিজের ছেলেকে বাঁচাতে চাও না। গ্লাস গেরাল্টের কথা শুনে নিজের ছেলেকে বাঁচানোর জন্য একবার তার চোখের পলক ফেলায়। সেটা দেখে গেরাল্ট তার মুখে কাপড় ঢুকিয়ে তাকে শ্বাস রোধ করে মারার চেষ্টা করতে থাকে। আর গ্লাসেরও মরার মতো অবস্থা হচ্ছিল, কিন্তু ঠিক তখনই গ্লাসের ছেলে এসে গেরাল্টকে বন্দুক দিয়ে পেছনে বাড়ি মারে। গ্লাসের ছেলে গেরাল্টের ওপর বন্দুক টেনে ধরে আর তাকে মারার হুমকি দেয়। গেরাল্ট বোঝানোর চেষ্টা করে যে সে কেন এটা করছিল, কিন্তু গ্লাসের ছেলে তার কোনো কথা শোনে না, সে চিৎকার করতে থাকে। তখন গেরাল্ট গ্লাসের সামনে তার ছেলেকে পেটে ছুরি মেরে ফেলে। গ্লাসের গলা পুরোপুরি কাটা, তাই সে চিৎকারও করতে পারছিল না। সে শুধু দেখতে থাকে তার ছেলে মরছে, আর গেরাল্ট তার ছেলেটাকে তুলে দূরে কোথাও লুকিয়ে রাখে, যাতে অন্য ছেলে যখন এখানে আসে তখন সে তাকে দেখতে না পায়। কিছুক্ষণ পর যখন সে ছেলে এখানে আসে তখন সে গেরাল্টকে জিজ্ঞেস করে, হক কোথায়? তখন গেরাল্ট তাকে বলে, ও আশেপাশে আছে, কিছুক্ষণ পর চলে আসবে। গ্লাস, যে ছেলেটার নাম ব্রেজার, ওকে বোঝানোর চেষ্টা করে যে গেরাল্ট আমার ছেলেকে মেরে ফেলেছে, কিন্তু সে সেটা বুঝতে পারে না, কারণ তার মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছিল না। তারপর রাত হয়, গেরাল্ট আর ব্রেজার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গেরাল্ট ব্রেজারকে জাগিয়ে মিথ্যা কথা বলে যে আমি এখান থেকে খুব কাছে 20 জন আদিবাসী লোকদের আমাদের দিকে দ্রুত এগিয়ে আসতে দেখেছি। যদি তারা এখানে পৌঁছায় তাহলে আমাদের মেরে টুকরো টুকরো করে ফেলবে। এটা শুনে ব্রেজার ভয়ে কাঁপতে থাকে আর বলে, আমরা যদি চলে যাই তাহলে গ্লাস এবং তার ছেলে হকের কি হবে? তখন গেরাল্ট বলে, যদি হক বাঁচে সে আমাদের খুঁজে নেবে। তারপর ওই ছেলে বলে, গ্লাস এখনো বেঁচে আছে, আর আমরা ক্যাপ্টেনকে কথা দিয়েছি যে গ্লাস মারা গেলে আমরা তার লাশ দাফন করে তারপর এখান থেকে বের হব। এটা শুনে গেরাল্ট গ্লাসের পায়ে ধরে খুব জোরে টেনে নিয়ে আসে। গ্লাসের পুরো শরীরে আঘাত ছিল, সে ব্যথায় কাতরাচ্ছিল। এরপর গেরাল্ট একদিন আগে যে কবর খুঁড়েছিল সেখানে গ্লাসকে জীবন্ত মাটি চাপা দিতে শুরু করে। তখন সেই ছেলেটি বলল, এটা তুমি কি করছো? গেরাল্ট বলল, সে তো কাল বা পরশু মরেই যাবে, আর আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছি তার শেষ করে বের হব, তাই আমি আমার প্রতিশ্রুতি পালন করছি। সে তার উপর একটু মাটি ঢেলে দিয়ে চলে যায় আর ছেলেটাকে বলে, তুমিও আমার সঙ্গে চলে এসো। ব্রেজার গ্লাসের অবস্থা দেখে খুব
দুঃখ পায়। সে গ্লাসকে বলে, দুঃখিত মিস্টার গ্লাস, আমাকে যেতে হবে। বলেই সে তার একটি পানির বোতল গ্লাসের উপর রেখে সেখান থেকে বেরিয়ে যায়। এখন গ্লাস একা রয়ে যায়, সে কাতরাচ্ছে। গ্লাস অনেক ঘন্টা ধরে ঠিক সেই জায়গায় আধমরা অবস্থায় পড়ে থাকে। ও ভাবছে এখানে পড়ে থেকে এমনিতেও মরে যাব, তাহলে কেন চেষ্টা না করে মরবো। ও পুরো সাহস জুগিয়ে নিজের হাত পা নাড়ায় আর অনেক কষ্টে কবর থেকে বেরিয়ে আসে। গ্লাসের অনেক ব্যথা হতে থাকে। সে ধীরে ধীরে সেই জায়গায় যায় যেখানে তার ছেলের লাশ পড়েছিল। ছেলের লাশ দেখে সে পুরো ভেঙে পড়ে এবং প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। তারপর সে তার ছেলের লাশের ওপর মাথা রেখে শুয়ে পড়ে। অন্যদিকে সকালে উঠে গ্যারাল্ট ব্রিজারকে জাগিয়ে বলে, দ্রুত উঠে পড়ো, আমাদের এখান থেকে বের হতে হবে। আদিবাসী 12 জন লোক আমাদের পেছনে আসছে। এটা শুনে ব্রিজার গ্যারাল্টকে বলে, তুমি তো বলেছিলে আমাদের পেছনে 20 জন লোক আসছে। তখন সে বুঝতে পারে গ্যারাল্ট তাকে মিথ্যে কথা বলেছিল, তাই সে গ্যারাল্টের দিকে বন্দুক টেনে ধরে। তখন গ্যারাল্ট ব্রিজারের কাছে বলে, তোমাকে আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। আমি তোমার জীবন বাঁচিয়েছি আর তোমাকে ভয় দেখানো জরুরি ছিল, কারণ অসুস্থ এক মানুষের জন্য আমরা আমাদের নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলতে পারি না। তাও গ্লাস মরার পথে, আর যদি তুমি বাঁচতে চাও আমার কথা মতো কাজ করো, তা না হলে তুমি একা গ্লাসের কাছে ফিরে যেতে পারো। সেটা শুনে ভয় পেয়ে ব্রিজার গ্যারাল্টের কথা মানে এবং তার সঙ্গে এগোতে থাকে। অন্যদিকে গ্লাস যে জায়গায় ছিল সেখানেই আছে, আর এখন গ্লাসের পেটে ক্ষুধা পায়। তাই সে হামাগুড়ি দিতে দিতে এক জায়গায় যায় যেখানে একটি প্রাণীর হাড় পড়েছিল। সে সেখান থেকে একটি হাড় ভেঙে নেয় আর শুকনো মাংস খায়। তারপর হামাগুড়ি দিতে দিতে একটি পাহাড়ের মাথায় পৌঁছায়, যেখানে সে দেখে যে নিচে একটা নদী আছে। গ্লাস অনেক পিপাসিত ছিল। সে কোনোভাবে হামাগুড়ি দিয়ে নদীর কিনারায় পৌঁছায় এবং পানি পান করতে থাকে। কিন্তু যখন সে পানি পান করছিল, তার গলা থেকে পানি বের হয়ে যাচ্ছিল, কারণ তার গলা কাটা ছিল। এখন গ্লাসের প্রথম কাজ হলো তার ক্ষতগুলো ঠিক করা। তার কাছে কিছু বারুদ অবশিষ্ট ছিল। সে শুকনো ঘাস জড়ো করে আগুন জ্বালায় আর একটু বারুদ তার গলার কাটা অংশে লাগায়। তারপর সে একটা পুড়ে যাওয়া কাঠি তার গলায় লাগায়, যার ফলে বারুদ জ্বলে উঠে আর তার গলা ঝলসে যায়। সে এমনটা এই জন্য করে কারণ জ্বলে যাওয়ার কারণে তার কাটা ক্ষতটা বন্ধ হয়ে যায়। এ সময় গ্লাসের অনেক ব্যথা হয় আর সে ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে। এরপর গ্লাস অনেক দিন ধরে ওই নদীর পাড়েই থাকে। সে পানি খেয়ে আর মৃত পশুর মাংস খেয়ে জীবনযাপন চালিয়ে যেতে থাকে। একদিন আদিবাসী ওই নদীর পাড়ে আসে আর তারা গ্লাসকে দেখার আগেই গ্লাস তাড়াতাড়ি নদীতে ঝাঁপ দেয়। সে নদীতে সাঁতরে ওই আদিবাসীদের থেকে অনেক দূরে চলে যায়। নদীর এই বরফ ঠান্ডা পানিতে থাকার পর গ্লাসের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে খুব কষ্ট করে আগুন জ্বালিয়ে নিজের শরীর গরম করে আর ওখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এভাবে গ্লাস এখানে বহুদিন কাটিয়ে দেয়। এখন তার ঘাগুলো ভালো হয়ে গিয়েছিল আর গ্লাস ধীরে ধীরে হাঁটতেও পারত। নদীর পাশে থাকার কারণে তার পানির কোনো অভাব ছিল না, কিন্তু পেট ভর্তি খাওয়া তার জন্য খুব কঠিন ছিল। সে সেখানে নদী থেকে মাছ ধরে তা কাঁচা খেয়ে নিজের জীবনযাপন করত আর বেঁচে থাকত। একদিন এক রাতে সে যখন ঘুমিয়ে থাকে, তখন সে তার কিছু দূরে আগুন দেখে। সে যখন সেদিকে যায় তখন সেখানে একজন মানুষকে দেখে যে অনেক বড় একটা শিকার করেছে এবং সে তা খাচ্ছে। গ্লাস তার কাছে যায়। সেই লোকটি গ্লাসকে দেখে আর তার তীর ধনুক গ্লাসের দিকে তাক করে। গ্লাস ইশারায় বোঝায়, আমি তোমার জন্য কোনো হুমকি নই, আমার শুধু খাবার দরকার। ও মানুষটা বুঝে যায় এবং গ্লাসকে খাওয়ার জন্য একটা টুকরো দেয় আর তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ওই মানুষটা গ্লাসের আঘাতগুলো দেখে। তখন সে গ্লাসকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছিল? তখন গ্লাস বলে, আমি আমার টিমের সঙ্গে শিকার করছিলাম আর আমার এই অবস্থা হয়েছে এক বন্য ভালুকের হামলায়। তারপর আমার সাথীরা আমাকে বাঁচানোর বদলে জঙ্গলে ছেড়ে চলে গেছে আর আমার ছেলেকেও মেরে ফেলেছে। এটা শুনে ওই মানুষটা গ্লাসের জন্য খুব দুঃখ পায় আর সে নিজের কথা বলে, আমার পুরো পরিবারটাও ফরাসি শিকারীদের হাতে মারা গেছে।
এটা বলতে বলতে সে অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু সে বলে সে ওই ফরাসি লোকগুলোর থেকে বদলা নিতে চায় না, কারণ বদলা নেওয়া উপরওয়ালার হাতে। ওই মানুষটা গ্লাসের আঘাতগুলো দেখে বলে, তুমি আমার সঙ্গে ট্রাভেল করতে পারো। তারপর দুজনেই একটি ঘোড়ার উপর চড়ে সামনে এগিয়ে চলে। অন্যদিকে গ্যারাল্ট এবং ব্রিজার তাদের গ্রামে পৌঁছে যায়, কিন্তু গ্রামে ঢোকার আগে গ্যারাল্ট ব্রিজারকে বলে, আমরা যা কিছু করেছি সেটা যেন কেউ কোনোভাবেই জানতে না পারে। ও ব্রিজারকে বলে, যদি ওরা সত্যি জানতে পারে ক্যাপ্টেন আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দেবে। বাধ্য হয়ে ব্রিজারও কথা মানল। এখন গ্যারাল্ট আর ওই ছেলে ক্যাপ্টেনের কাছে যায়। গ্যারাল্ট ক্যাপ্টেনকে বলে, আমরা গ্লাসের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে ছিলাম, আমরা ওর ভালো মতো দাফন করেছি। গ্লাসের ছেলে আদিবাসী লোকদের হাতে ধরা পড়েছে, আর আমরা জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি। এটা শুনে ক্যাপ্টেন তার প্রতিশ্রুতি মতো দুজনকেই $100 করে দেয়, কিন্তু ওই ছেলেটা টাকা নিল না, সেখান থেকে চলে গেল। তখন গ্যারাল্ট ওই ছেলের টাকা উঠিয়ে বলল, যাত্রায় যা কিছু হয়েছে তা দেখে এই ছেলেটা মানসিকভাবে আঘাত পেয়েছে, তাই সে এমন করছে। আর গ্যারাল্টও সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্লাস এই হিমশীতল বরফের মধ্যে সেই লোকটির সঙ্গে এগিয়ে যাচ্ছে। তখনই হঠাৎ বরফের ঝড় শুরু হয়ে গেল। গ্লাস অসুস্থ ছিল, তার আঘাতগুলো তাকে আরো যন্ত্রণা দিচ্ছিল, তাই সে আরো অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। তখন ওই লোকটা গ্লাসের জন্য একটি ছোট কাঠের ঝুপড়ি বানায়। গ্লাসের সব জামা কাপড় খুলে তাকে তার মধ্যে রাখে, তারপর চারপাশ থেকে ঢেকে দিয়ে সামনে আগুন জ্বালিয়ে দেয়, যাতে গ্লাসের শরীরে গরম ভাপ লাগে। এভাবেই রাত কেটে গেল। পরের দিন সকালে গ্লাস উঠে চারদিকে তাকালো, কিন্তু ওই লোকটাকে সে কোথাও পেল না। একটু এগিয়ে গেলে সে দেখে কেউ সে লোকটাকে গাছে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আর কাছেই কিছু দূরে গ্লাস ফ্রেঞ্চ কিছু শিকারীদের দেখে। গ্লাস বুঝে যায় যে এই লোকটাকে তারাই ফাঁসিতে ঝুলিয়েছে। এখন গ্লাস তাদের ঘোড়ার কাছে পৌঁছায় এবং দেখে যে একজন ফ্রেঞ্চ শিকারী একটা মেয়ের সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করছে। ওই মেয়েটা আর কেউ নয়, আদিবাসী প্রধানের মেয়েই ছিল। আসলে ওই ফ্রেঞ্চ শিকারীরা তারাই যাদের কাছ থেকে আদিবাসীরা চামড়ার বদলে ঘোড়া এবং বন্দুক নিয়েছিল। আর ওই ফ্রেঞ্চ শিকারীরাই আদিবাসী প্রধানের মেয়েকে অপহরণ করেছিল। কিন্তু আদিবাসীর সর্দার ভেবেছিল যে তার মেয়েকে আমেরিকান শিকারীরা কিডন্যাপ করেছে। তারপর গ্লাস গোপনে পেছন থেকে এসে সে ব্যক্তিকে যে সর্দারের মেয়ের সাথে বাজে কাজ করছিল তাকে মেরে ফেলে আর মেয়েটাকে মুক্ত করে দেয়। এখানে গ্লাস চালাকি করে একটি ঘোড়ায় চড়ে বসে আর বাকি ঘোড়াগুলোর দড়ি খুলে দেয় আর বন্দুক দিয়ে গুলি ছুড়ে যায়, যার ফলে সব ঘোড়া ছুটে পালায়। তাই ফ্রেঞ্চ লোকগুলো এখন ঘোড়া না থাকার কারণে গ্লাসের পিছু নিতে পারে না। তবে পালানোর সময় গ্লাসের পানির বোতলটা ওখানে পড়ে যায়। ওখান থেকে পালানোর পর গ্লাস রাতটা একটা গাছের নিচে কাটায় আর সকালে দেখায় যে আদিবাসীরা তার কাছে পৌঁছে যাচ্ছে। সে তড়িঘড়ি করে ঘোড়ার উপর চড়ে পালাতে শুরু করে, কিন্তু আদিবাসীরা তার অনেক কাছে চলে আসে। সে দু একজন আদিবাসীকে গুলি মারে আর ঘোড়াকে আরো দ্রুত দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সামনে এক পাহাড় আসে, যার নিচে একটি গভীর খাদ আছে। কিন্তু গ্লাস আর থামতে পারে না, কারণ যদি সে থামে তাহলে আদিবাসীরা তাকে মেরে ফেলবে। তাই গ্লাস ঘোড়াকে সাথে নিয়ে ওই খাদের মধ্যে লাফ দেয় আর নিচে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সরাসরি বরফে পড়ে যায়। ঘোড়াটা সরাসরি নিচের ছোট পাথরে পড়ে মারা যায়, কিন্তু গ্লাস এখনো বেঁচে আছে, কারণ সে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বরফের মোটা অংশের উপর পড়েছে। তবে তার অবস্থা এখন অনেক খারাপ। তখনই হঠাৎ একটি বড় ঝড় আসে আর সে ঠান্ডায় জমে যাওয়ার অবস্থায় পড়ে। এখন যদি গ্লাস নিজের জন্য একটি গরম জায়গা খুঁজে না পায় তাহলে সে এই ঠান্ডায় জমে মারা যাবে। তাই গ্লাস ঠান্ডা থেকে বাঁচার জন্য ঘোড়ার পেট কেটে তার ভেতর থেকে সব নাড়ি ভুড়ি বের করে ঘোড়ার পেটে ঢুকে পড়ে আর রাতটা সেখানেই কাটায়। কারণ সে জানে যে যদি সে বাইরে থাকে তাহলে ঠান্ডায় মারা যাবে। সে যেভাবেই হোক পুরো রাতটা ঘোড়ার পেটের ভেতরে কাটায়। সকালে যখন সে ওঠে দেখে আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে গেছে। তখন সে আবার যাত্রা শুরু করে। ঠিক একই সময় আমরা দেখতে পাই যে গ্রামে গ্লাসকে পৌঁছতে হবে সেখানে একটি ফরাসি শিকারী আসে আর সে আমেরিকান শিকারীদের কাছে সাহায্য চায়।
যায়। ওরা তাকে ভেতরে নিয়ে আসে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন ওই লোক বলে, একটা লোক এসেছিল যে আমাদের ক্যাপ্টেনকে মেরে ফেলেছে, আর তারপর সে আমাদের সবার ঘোড়াগুলোকে মুক্ত করে দিয়েছে। আসলে ওই লোকটা গ্লাসের কথা বলছিল। যে লোকটা সর্দারের মেয়ের সাথে বাজে কাজ করছিল, সে আসলে ওই ফ্রেঞ্চ শিকারীদের ক্যাপ্টেন ছিল। ওই লোকটা বলে যে ঘোড়াগুলো পালিয়ে যাওয়ার পর আমরা পুরো দল বিচ্ছিন্ন হয়ে পড়ি। ঠান্ডার কারণে আমাদের কিছু লোক মারা যায়, আর কিছু লোকদের হিংস্র পশু মেরে ফেলেছে। প্রমাণ হিসাবে সে তার সঙ্গীদের কিছু জিনিস দেখায় আর একটা পানির বোতল দেখিয়ে বলে, যে লোকটা আমাদের ক্যাপ্টেনকে মেরেছিল সে পালিয়ে যাওয়ার সময় তার এই পানির বোতলটা পড়ে গিয়েছিল। আর এটাই সে বোতল যা ব্রিজার গ্লাসের জন্য ওখানে রেখে এসেছিল। ব্রিজার বলে, এটা গ্লাসের বোতল যেটা আমি তাকে দিয়েছিলাম। এখন তারা ওই লোকটার কাছে জিজ্ঞেস করে, গ্লাস তোমার ক্যাপ্টেনকে কোথায় মেরেছিল? ওই লোকটা 30 মাইল দূরে সেই জায়গার কথা তাদের বলে দেয়। এরপর ক্যাপ্টেন ব্রিজার আর কয়েকজনকে নিয়ে ঘোড়ায় চড়ে গ্লাসকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর এই সময় গ্যারাল্ট বুঝতে পারে যে সে ফেঁসে গেছে। কয়েক ঘন্টা যাত্রার পর রাত নামে আর তারা সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে ওই লোকটা বোতল পেয়েছিল। ক্যাপ্টেন সবাইকে চারদিকে গ্লাসকে খুঁজতে বলে। তখন তারা দূরে একজন মানুষকে দেখতে পায়। যখন তারা কাছে যায় তখন তারা দেখে সেটা আর কেউ নয়, গ্লাসই ছিল। গ্লাসকে দেখে ক্যাপ্টেন একদম শকড হয়ে যায়, কারণ গ্যারাল্ট বলেছিল সে মারা গেছে। ক্যাপ্টেন গ্লাসের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন গ্লাস তাকে সমস্ত সত্য কথা বলে। এরপর ক্যাপ্টেন গ্যারাল্টকে ধরতে দ্রুত নিজের গ্রামে ফিরে আসে এবং গ্যারাল্টকে খুঁজতে থাকে, কিন্তু গ্যারাল্ট সিন্ধুকে রাখা সব টাকা চুরি করে পালিয়ে গেছে। ক্যাপ্টেন রেগে গিয়ে ব্রিজারকে মারে এবং নিজের লোকদের বলে, ব্রিজারকে গ্রেফতার করো। কিন্তু গ্লাস ক্যাপ্টেনকে বলে, ব্রিজারের কোনো দোষ নেই এতে। সেখানে যা কিছু ঘটেছে ব্রিজার কিছুই জানে না, তাই তুমি ওকে ছেড়ে দাও। এরপর ক্যাপ্টেন ঠিক করে, আমি গ্যারাল্টকে ধরতে যাব, কারণ সে গ্লাসের ছেলেকে হত্যা করেছে আর টাকাও চুরি করেছে। এখন গ্লাস বলে, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু ক্যাপ্টেন বলে, তোমার এখন বিশ্রাম দরকার, আমি একলা ওকে মারতে যাব। গ্লাস বলল, না, আমি এই কারণে অনেক দূর থেকে যাত্রা করে এসেছি এবং ওকে শুধু আমিই মারবো। তারপর ক্যাপ্টেন গ্লাসের কথা মানে আর দুজনেই ঘোড়ায় বসে গ্যারাল্টকে ধরার জন্য বেরিয়ে পড়ে। ওরা গ্যারাল্টের ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করছিল। তারপর কিছু দূর যাওয়ার পর তারা দুজন আলাদা আলাদা পথ বেছে নেয়। ক্যাপ্টেন গ্যারাল্টকে বলল, তুমি ডান দিক দিয়ে যাও আর আমি বাঁ দিক দিয়ে যাব। এভাবেই তারা আলাদা হয়ে যায়। ক্যাপ্টেন গ্যারাল্টকে খুঁজতে লাগলো। তখন গ্যারাল্ট একটি বড় পাথরের পেছন থেকে বেরিয়ে এসে ক্যাপ্টেনকে বন্দুক দেখিয়ে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন তুমি এখানে কি করছো? ক্যাপ্টেন বলে, তোমার উপর খুনের অভিযোগ আছে, তাই আমার সঙ্গে চলো। কিন্তু গ্যারাল্ট মানতে চায় না। ঠিক তখন ক্যাপ্টেন তার পকেট থেকে বন্দুক বের করে গ্যারাল্টকে মারতে যাওয়ার আগ মুহূর্তে গ্যারাল্ট ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনে গ্লাসও ওখানে আসে এবং দেখে ক্যাপ্টেনের লাশ পড়ে আছে আর গ্যারাল্ট পালিয়ে গেছে। এরপর গ্লাস তার বুদ্ধি ব্যবহার করে কাজ করা শুরু করে। সে একটা বড় কাঠের ডাল ভেঙে নিয়ে সেটা ক্যাপ্টেনের পিঠে বেঁধে দেয়, যাতে ক্যাপ্টেনের পিঠ সোজা হয়ে থাকে। তারপর ক্যাপ্টেনকে ঘোড়ার উপর বসিয়ে নিজে পিছনের ঘোড়ার উপর লাশের মতো লম্বা হয়ে পড়ে থাকে, যেন গ্যারাল্ট ভেবে বসে সামনে গ্লাস আছে আর পেছনে যে শুয়ে আছে সেটা ক্যাপ্টেনের মরদেহ। আর সত্যি তাই হয়। সে ঘোড়াগুলো দেখে গ্যারাল্ট মনে করে সামনে যেটা আছে সেটা গ্লাস আর পেছনে যেটা পড়ে আছে সেটা ক্যাপ্টেনেরই লাশ। তারপর সে সামনে থাকা লোকটার দিকে গুলি চালায় আর গুলি মারা মাত্র সে পড়ে যায়। গ্যারাল্ট খুশি হয় আর সে ভাবে গ্লাসও এখন মারা গেছে। সে ধীরে ধীরে মৃতদেহের দিকে এগোয়। যখন সে মৃতদেহের কাছে পৌঁছয় আর দেহটা উল্টায়, তখন বুঝতে পারে এটা গ্লাস নয় বরং ক্যাপ্টেন। এখন এরপর গ্যারাল্ট কিছু করার আগেই গ্লাস পেছনের ঘোড়া থেকে উঠে গ্যারাল্টের দিকে গুলি চালায়। গুলি গ্যারাল্টের কাঁধে লাগে আর সে সেখান থেকে পালাতে শুরু করে। তখন গ্লাসও তাকে ধরতে তার পেছনে ধাওয়া করে আর ধাওয়া করতে করতে সে একটা নদীর ধারে পৌঁছে যায়। সেখানে তাদের মধ্যে একটা বড় মারামারি হয়। দুজনেই একে অপরকে মারাত্মকভাবে আহত করে। তখনই আমরা দেখি নদীর ওপার থেকে আদিবাসী লোকেরা চলে আসে।
যারা ওই লোকগুলিকে মারতে চায়। আর যখন গ্লাস গ্যারালকে প্রায় মেরেই ফেলছিল তখন তার মনে পড়ে সেই মানুষটির কথা যে তাকে খাওয়ার জন্য মাংস দিয়েছিল, আর পরবর্তীতে ফরাসিরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলেছিল। সে একবার গ্লাসকে বলেছিল যে যে মানুষ অন্য কারো ক্ষতি করে তার সাথে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তাকে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত। তাই গ্লাস গ্যারালকে নদীতে ছেড়ে দেয়। নদীতে ভেসে গ্যারাল্ট অন্য পাশে পৌঁছে যায়, যেখানে আদিবাসী মানুষেরা তাকে ধরে মেরে ফেলে। আর তারা নদী পার হয়ে গ্লাসের দিকে আসে, কিন্তু তারা গ্লাসকে কিছু করে না, আর গ্লাসকে ওখানে রেখেই চলে যায়। আসলে সর্দার তার মেয়েকে ফিরে পেয়েছিল, আর সে হলো সেই মেয়েটা যাকে একবার গ্লাস ফ্রেঞ্চ লোকদের হাত থেকে উদ্ধার করেছিল। ওই মেয়ে তার বাবাকে গ্লাস সম্পর্কে বলে যে গ্লাসই আমার জীবন বাঁচিয়েছিল, আর এই কারণে তারা গ্লাসকে ওখানে রেখে চলে যায়। এভাবেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।